দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। অন্যান্য জাতির প্রতি আমার আদাব ও নমস্কার। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে যে জাতীয় ঐক্য নিয়ে আমি কিছু কথা বলবো। সেখানে আমরা এই দেশটা বারবার জাতীয় ঐক্যে পরিণত হয়েছি, কিন্তু শেষ পর্যন্ত যে আমাদের এই জাতীয় ঐক্য কী দিয়েছে এ বিষয়ে আমি কিছু কথা বলবো। বাংলাদেশের প্রেক্ষাপট যদি শুরু করা যায় বা ইতিহাস নিয়ে যদি কথা বলা যায়, আমরা হয়তো বুঝে না বুঝে অনেকেই অনেক রকম কথা বলি গায়ের শক্তিতে বা অন্যের প্রবঞ্চনায় করে, কিন্তু বাংলাদেশের ইতিহাস এতই নির্মম যে একে যদি আপনি শুরু করতে চান অবশ্যই একে বঙ্গবন্ধুকে দিয়ে শুরু করতে হবে, মহান মুক্তিযুদ্ধকে দিয়ে শুরু করতে হবে, জাতীয় চার নেতাকে দিয়ে শুরু করতে হবে। এভাবে অনেক প্রেক্ষাপট এর সাথে জড়িয়ে আছে। আমি সেই জাতীয় ঐক্য নিয়ে কথা বলতে শুরু করলে দেখা যায় যে আমাকেও সেই পুরনো জায়গা মহান মুক্তিযুদ্ধের দিকে যেতে হচ্ছে। যে বঙ্গবন্ধুর ডাকে যখন মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হলো তার ৭ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে, তখন এ দেশের প্রতিটা মানুষ মহান মুক্তিযুদ্ধের অংশগ্রহণ হোক আর সমর্থন দিয়ে হোক আর যেভাবে হোক, তারা কিন্তু প্রতিটা মানুষ উদ্বুদ্ধ হয়েছিল এই মহান মুক্তিযুদ্ধে। সেখানে মানুষের অনুপ্রেরণা ছিল যে যেভাবেই হোক পাকিস্তানিদের শোষণ বঞ্চনা থেকে এবার আমরা মুক্ত হবই। সেই পাকিস্তানিরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত একটা বাহিনী নিয়ে যুদ্ধ করেছে, সেখানে বাঙালিরা ছিল নিরস্ত্র। তারা অনেকটাই অসহায় ছিল তাদের কাছে। এরপরও তাদের মনোবল ছিল যে আমরা জীবনের বিনিময় হলেও এ দেশকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ তাআলা। এই মনোবল নিয়েই তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। সেখানে পাকিস্তানিরা বোমা মেরে অগ্নিসংযোগ করে অস্ত্রের ব্যবহার দিয়ে এদেশের অসংখ্য মানুষকে তারা শহীদ করেছে। অসংখ্য মানুষ এই দুনিয়া ছেড়ে চলে গেছে। সেখানে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল অনেকের সামনে তার ভাই, তার বাপ, তার ছেলে, তার সন্তান, স্ত্রী, পুত্র তাদের চোখের সামনে মারা গেছে, কিন্তু তারা সেটাকে উপেক্ষা করে মহান মুক্তিযুদ্ধে পরিচালনা করে তারা জয় ছিনিয়ে এনেছে। সেখানে একটা বিষয় লক্ষ্য করার মতো যে পাকিস্তানিরা বোমা মেরে অগ্নিসংযোগ করে এ জাতির বুক থেকে অনেক কিছু নিয়ে গেছে, কিন্তু তারা একটা জিনিস ধ্বংস করতে পারেনি, সেটা হলো জাতির ঐক্য বা বন্ধন। এই বন্ধন যদি তারা শেষ করতে পারত তাহলে আমরা সেখানে শেষ হয়ে যেতাম। আমাদের এই স্বাধীন দেশ আর আশা করার লাগতো না, আমরা আজীবন পাকিস্তানিদের গোলাম হয়ে আমাদেরকে থাকতে হতো। এই যুদ্ধে এভাবে মনোবল রেখেই বাঙালিরা স্বাধীনতা অর্জন করেছে। এরপর স্বাধীনতার পর বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে দেশে ফিরে আসে। তিনি সরকার গঠন করেন।
সরকার পরিচালনা করেন, সেখানে একটি কুচক্করি মহল তাকে ক্ষমতা তাকে সরানো এবং নিজে ক্ষমতা বসার একটা খুব আকাঙ্ক্ষা তাদের মধ্যে তৈরি হয়। এই আকাঙ্ক্ষার মধ্য দিয়েই বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে তারা নিজেরাই ক্ষমতায় বসে। এরপর তারা আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে ধরে জেলে নিয়ে যায়। সেখানে জাতীয় 4 নেতাকে তারা জেলে হত্যা করে। এটা পুরাতন ইতিহাস, এগুলা এত বলার কিছু নেই। কিন্তু তৎকালীন মেজর জেনারেল খন্দকার খালেদ মোশাররফ তিনি এটা সহ্য করতে পারলেন না। তিনি সেনা অভ্যুত্থান ঘটালেন এবং খন্দকার মোস্তাককে তিনি ক্ষমতাচ্যুত করেন। এই যে আমরা স্বাধীনতা অর্জন করার পর যাদের নেতৃত্বে এই দেশ স্বাধীন হইল, যারা 23 বছর 24 বছর অক্লান্ত পরিশ্রম করে জেল জুলুমের শিকার হয়ে এই দেশ স্বাধীন করল, আর আমরা তাদের বুকে গুলি চালিয়ে সেই স্বাধীনতাকে, সেই অর্জনকে, সেই জাতীয় ঐক্যকে, সেই শহীদের রক্তের সাথে আমরা চরম বেইমানি করলাম। দর্শক, এরপর ক্ষমতায় বসেন আবু সাদত মোহাম্মদ সায়েম রাষ্ট্রপতি। তার ক্ষমতা বলে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন এবং ক্ষমতায় বসেন। তিনিও 4 বছর কয়েকদিন দেশ পরিচালনা করছেন। সেখানে তার দোষে গুণে অনেক কিছুই, অনেক ক্ষেত্রেই তিনি সমালোচনার শিকার হয়েছিলেন। যদিও তার যে দক্ষ নেতৃত্ব সব কিছুর পিছনে ফেলে তিনি এই জাতির আত্মার খোরাক হয়ে উঠেছিলেন। এই জাতিকে বঙ্গবন্ধুর পর তিনি একত্রিত করেছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে আমরা সেই লোকটির বুকেও গুলি চালাতে ভয় করিনি। এত দুঃসাহস আমাদের, তো আমাদের দুঃসাহস। এরপর জেনারেল এরশাদ ক্ষমতায় বসে তিনি 10 বছর দেশ পরিচালনা করেন, 9-10 বছর। সেখানে তাকে নামাইতেও ছাত্র জনতার বিপ্লব ঘটাতে হয়েছিল, জাতীয় ঐক্যের প্রয়োজন হয়েছিল। সেখানেও জাতীয় ঐক্য হয়েছে। এরপর সেই জাতীয় ঐক্য কোনো না কোনো দলের কাছে বিক্রি হয়ে গেছে। সর্বশেষ আমরা আসি জুলাই আগস্টের আন্দোলন। এখানেও জাতীয় ঐক্যের একটা বিশেষ প্রয়োজন হয়ে উঠছিল। আমরা জাতীয় ঐক্য করলাম, একটা সরকারকে নামিয়ে আমরা মনে করলাম যে আমরা বিশ্বকে জয় করেছি। কিন্তু এতটুকের মধ্যেই এই জাতীয় ঐক্য সীমাবদ্ধ ছিল না। এই জাতীয় ঐক্য আরও দীর্ঘায়িত হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। যার ফলে একটা নির্বাচনের মধ্য দিয়ে
সব কিছু বিলীন হয়ে গেছে। যারা জীবন দিয়েছে তাদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। আর যারা সুবিধার আশায়, ব্যক্তিগত সুবিধার আশায় এই আন্দোলন করেছিল, তারা ফলপ্রসূ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জুলাই আগস্টের আন্দোলন এখানেই সীমাবদ্ধ ছিল না। একমাত্র একটা সরকারেই এখানে সীমাবদ্ধ ছিল না। এদেশের আপনি প্রেক্ষাপট লক্ষ্য করেন যে বঙ্গবন্ধু সরকার গঠনের পর তার বক্তব্য শুনেন, সেখানে তিনি বলেছিলেন যে আমি বিদেশ থেকে নিয়ে আসি ভিক্ষা করে, আর এই চোরের দল তা খায় ভাগ করে। এই কথাগুলো তিনি কার উদ্দেশ্যে বলেছিলেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে? নাকি যাদের হাতে তিনি এই জিনিসগুলো পৌঁছে দেওয়ার দায়িত্ব দিতেন তারাই এই কাজগুলো করেছে? তাদের উপর তিনি ক্ষিপ্ত হয়ে এই কথাগুলো বলেছিলেন। সেই ব্যক্তিরা কারা? হয়তো দলীয় লোক, নয়তো কর্মকর্তারা। তাজউদ্দিন আহমেদ রাজনীতিতে পা রেখেছিলেন বন বিভাগের কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে। তাকেও সেভাবে গুলি করে হত্যা করা হলো। জিয়াউর রহমানের দশা ঠিক একই। এরপর জুলাই আন্দোলনে আমরা একটা সরকারকে হটিয়েছি। একটা সরকার কি এভাবেই হটিয়ে আমরা এভাবেই বিশ্বজয় করেছি? কখনো নয়। এটা আসলে এই সরকার ব্যবস্থাপনাকে ধ্বংস করার জন্য সরকারের আড়ালে বসে যারা দুর্নীতি করে একটা সরকারকে পঙ্গু করতেছে, একটা সরকারকে ধ্বংস করে একটা সরকারকে সেই পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমরা এখনো তার বিরুদ্ধে কাজ করার কোনো অবকাশ দেখিনি। বরং এই নির্বাচনের মধ্য দিয়ে তারা এই সরকারের আঁচলের নিচে আশ্রয় প্রশ্রয় নিয়ে এই জাতিটাকে অনেক বড় ঋণী করে ফেলছে। সেই লোকগুলো কারা? তিনি এদেশে আসার আগেও বলেছিলেন যে আমি যদি দেশে আসে সরকার গঠন করতে পারি, এ সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় করে আমি দেশ পরিচালনা করব। আমাদেরকে দেশের কর্মকর্তাগুলো কি দিয়ে যাচ্ছে? একদিকে যারা দেশ গড়ার কারিগর, তাদের বিরুদ্ধে তারা ক্ষমতালোভীদের প্রবঞ্চনায় পড়ে তাদেরকে দুনিয়া থেকে সরে দিতেছে। অন্যদিকে তাদের দুর্নীতি একটা সরকারকে বারবার ধ্বংস করতেছে। সম্মানিত উপস্থিতি, এসবের প্রতিকার না হওয়া পর্যন্ত এদেশের মানুষের নিস্তার হবে না। আর যারা এসবের মধ্য দিয়ে বেইমানি করে সরকার গঠন করছে, তারা যদি বলে
যে আমি এদেশে শান্তির দূত হব, আল্লাহ তাআলা কখনো এটা বরদাস্ত করবে না। কারণ আপনি গোপনেই বুদ্ধি করেন আর প্রকাশেই বুদ্ধি করেন, তার সাধ্যের বাইরে কোনো কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক কথা হয়ে গেল, পরবর্তীতে আবার কথা হবে। তাই আসুন আমরা একটা সত্যের রাস্তা গঠন করি, এই জাতিটাকে নিয়ে একটা সত্য জায়গায় উপনীত হই। হয়তো একটা জাতির কিছু কিছু ক্ষেত্রে একটা পরিবারতন্ত্রের উপর তারা আকৃষ্ট হয়েছে, কিন্তু তারা যদি জানতো যে যারা দেশের উপর দাঁড়িয়ে আমরা এভাবে মাতোয়ারা হয়েছি, তাদের আদর্শের উপর দাঁড়িয়ে যারা এই দেশের সাথে জাতির সাথে বেইমানি করতেছে, আমরা কখনো তাদের দলভুক্ত হইতে পারি না। আজকে এতটুকুই কথা বলে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।